হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি পিএসসি ক্লার্কশিপের ম্যাথের প্র্যাকটিস সেট 5। আজকে দেখো পার্ট 1 71 থেকে 85 নম্বর কোশ্চেন অবধি সলিউশন করব। তোমরা যারা পুরোনো প্র্যাকটিস সেটগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ওখান থেকে দেখে নাও, আর তার সঙ্গেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি দেখে নাও, কারণ পিএসসি ক্লার্কশিপ এক্সাম ক্র্যাক করার জন্য কিন্তু ওগুলি খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনই করোনি তারা অবশ্যই করে নাও। তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস সেটগুলো পুরোটা শেষ করবে, তাহলে দেখবে অবশ্যই তোমাদের ম্যাথের যে এক্সপেক্টেড আউটকাম সেটা কিন্তু খুবই ভালো হবে। চলো দেখো, আমরা যে বই থেকে শুরু করছি, মানে কোশ্চেনগুলো নিয়েছি, সেটা হচ্ছে লীলা ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ। দেখো আজকের প্রথম কোশ্চেন, 1000-এর সঙ্গে ক্ষুদ্রতম কত যোগ করলে পারে যোগফল 45 দ্বারা বিভাজ্য হবে সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা 45 দ্বারা ভাগ করে এটাকে দেখি যে কত অবশিষ্ট থাকছে। 1000, ওকে। দেখো 45 দুগুণে 90, তাহলে এখানে কত থাকছে 0, 10, আবার 100 থাকছে। 45 দুগুণে আবার 90, কত থাকছে 10, অর্থাৎ 10 এক্সট্রা থাকছে। তার মানে কি, এই 10-এর সঙ্গে আর কি যোগ করলে পারে সেটা 45 দিয়ে ভাগ যাবে, তখন আমি নিশ্চয়ই 35 যোগ করবো, তবে তো 45 হবে। আর যেটা 45-কে 45 দিয়ে ভাগ করা সম্ভব, অর্থাৎ এই 45 থেকে যেটা অবশিষ্ট থাকবে সেটা বাদ দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ 35। অর্থাৎ এই 1000-এর সঙ্গে আর 35 যদি যোগ করি তাহলে অবশ্যই সেটা 45 দিয়ে ভাগ যাবে। কোথায় আছে দেখো, অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 44 ও 263। প্রথম সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করলে 44 ভাগফল হয়, তবে অপর সংখ্যাটি কথা জিজ্ঞাসা করেছে। দেখো এখানে লসাগু আর গসাগু দেওয়া আছে, তাহলে লসাগু গণিত গসাগু মানে হচ্ছে সংখ্যা দুটো গুণফল। ধরো আমরা একটা সংখ্যাকে এক্স মনে করলাম আর একটা সংখ্যাকে ওয়াই মনে করলাম, তাহলে তাদের গুণফল কত হবে, এই 44 ইন্টু 264 হবে। ঠিক আছে, এখন দেখো কি বলেছে, প্রথম সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করলে, অর্থাৎ x/2, অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 44 ভাগফল হয়। তার মানে এক্স ইকাল টু ঠিক ডবল হয়ে যাবে 88, অর্থাৎ এটা তোমরা মুখে মুখে করতে পারতে। তাহলে যে প্রথম সংখ্যাটা হবে 2 ইন্টু 44, অর্থাৎ 88 হবে। তাহলে দেখো এই একটা সংখ্যা যদি 88 হয় তাহলে ওয়াই থাকছে এখানে, তাহলে 44 ইন্টু 264। ওকে, দেখো 44 দুগুণে 88, আর এটার সঙ্গে এটা 2 দিয়ে কেটে যাবে। দেখো 2 একে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, দেখো 132 আসছে। অপশন সি, এটা হয়ে যাবে কোশ্চেনের তোমাদের অ্যান্সার, অর্থাৎ দ্বিতীয় যে নম্বরটা সেটা হয়ে যাবে 132। এরপর দেখো এই অঙ্কটা কিভাবে করবে তোমরা। দেখো এখানে এ এ এ আছে, তো আমি তোমাদেরকে এই অঙ্কটা করার জন্য যেটা বলবো সেটা হচ্ছে এটাকে বাদ দিয়ে দাও, অর্থাৎ এর কথা ভুলে যাও, দিয়ে এর বদলে যে কোনো একটা সংখ্যা বসিয়ে রিপ্লেস করে তোমরা অঙ্কটা করে নাও। দেখো এখানে এখানে নিচে দেখো 1 মাইনাস এ আছে, অর্থাৎ এর জায়গায় তুমি যদি 1 বসাও তাহলে 1 - 1 0 হয়ে যাবে, অর্থাৎ আনডিফাইন হয়ে যাবে, এটা করতে পারবে না। 0 বসালে এখানে 0 হয়ে যাবে, সেটাও করতে পারবে না। অর্থাৎ এমন মান বসাও যেন এটাকে বসালে কোনো অসুবিধা না হয়। আমি দেখো এর বদলে 2 বসাচ্ছি। ওকে, তাহলে এর জায়গায় যদি 2 বসাই তাহলে এটা কি হয়ে যাবে, এখন 2 হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে 2 হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে 2 হয়ে যাবে। আর অপশনগুলো কিভাবে চেঞ্জ হয়ে যাবে, দেখো এটা 2 হয়ে যাবে, এটা 1 - 2 মানে এটা -1 হয়ে যাবে অপশনটা, এটা 1 আর এটা 0 তো অলরেডি আছে। তাহলে এখন অপশনগুলো আমার সেভাবে পরিবর্তন হয়ে গেল। এখন দেখো এই অঙ্কটা কিভাবে করবে তুমি। এই অঙ্কটা করার জন্য আমি আগে বলেছিলাম যে এই যে ভগ্নাংশটা আছে সেটা প্রথমে লিখে রাখবে, 2 বাই, দেখো 1 - 2 আছে, 1 - 2 মানে কি, 1 - 2 মানে হচ্ছে -1, অর্থাৎ 2 বাই নিচে হচ্ছে -1, অর্থাৎ আমরা প্রথমে লিখবো এই যেটা উপর আছে অর্থাৎ 2 টাকা লিখবো, আর এই -1টাকে পরে লিখবো। ওকে, দিয়ে এইখানে দেখবো কি কি আছে, 1 আছে, 1 আছে, 1 আছে, অর্থাৎ 3 বার আছে, সেটা এই এখান থেকে লিখতে শুরু করবো, 1 1 1 দিয়ে এখানে একটা গ্যাপ দেবো, এখানে একটা গ্যাপ দেবো, আর একটা পরে গ্যাপ দেবো। ওকে, এখন দেখো এটা লিখে ফেলেছি। এবার এদিক থেকে দেখো কি আছে, এটা -1, অর্থাৎ এই -1টা আমরা এখানে লিখবো, হলো। তারপরে এখানে 2 আর এখানে মাইনাস আছে, তাহলে -2টা আমরা এখানে লিখবো। এবার দেখো ক্যালকুলেশন কিভাবে শুরু হবে। প্রথমে উপরের সঙ্গে এটার সঙ্গে গুণ করবে, দিয়ে পাশের সঙ্গে যোগ, তাহলে 1 1 1 মানে -1 এখানে 2 আছে, তাহলে 2 - 1, তাহলে কত আসছে 1, অর্থাৎ এই একটাই আমরা এখানে লিখবো। এবার যেটা করবে, কি করবে, এই 1 এর সঙ্গে 1 এর গুণ করবে, আর নিচে -1 এর সঙ্গে -1 গুণ করবে, দিয়ে দুটোকে যোগ করবে। দেখো 1 1 1 আর এই মাইনাস, এটাও মাইনাস মিশে +1, তাহলে 1 + 1 কত আসলো 2। এই 2টা কোথায় লিখবে তুমি, এখানে লিখবে, হলো। এখন যেটা করতে হবে তোমাকে, কি করতে হবে, এই 2 এর সঙ্গে এই উপরে 1 এর গুণ করবে, আর এখানকার 1 এর সঙ্গে এই 2 এর গুণ করবে, তাহলে 2 একে 2, আর এখানে 2 একে 2 -2, তাহলে কত আসলো +2 আর একটা -2, কাটাকাটি করলে কত আসছে 0, অর্থাৎ এখানে বসবে কত 0। এখন তোমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে এই শেষেরটা, অর্থাৎ 0/2 যেটা সেটা 2, অর্থাৎ 0/2 মানে 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে অবশ্যই সেটা কি আসবে 0 আসবে, অপশন ডি, এটা হয়ে যাবে তোমার কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপর দেখো এর সরলতম মান কত জিজ্ঞাসা করেছে। দেখো এইখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এই মাইনাস চিহ্নটা মানে বুঝতে হবে। মাইনাস মানে হচ্ছে এই ভগ্নাংশটাকে যদি আমি উল্টে দিই তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ 125 টাকা উপরে যদি লিখি আমি, ওকে, আর
8টাকে যদি নিচে লিখি তাহলে পরে ওই প্রকার মাইনাসটা থাকবে না। ওকে, সেটা শুধুমাত্র 4/3 হয়ে যাবে। এখন 125 মানে কি দেখো, 125 মানে হচ্ছে 3টি 5। ওকে, আর 8 মানে কটা, 8 মানে হচ্ছে 2টো 3। ওকে, টু দি পাওয়ার কত আছে, 4/3। এই 3-এর সঙ্গে দেখো এই পদটা কেটে যাবে, এই পদটাও কেটে যাবে। তাহলে কি থাকবে, এখন উপরে 5-এর মাথায় 4 পদ থাকবে আর 2-এর মাথায় 4 পদ থাকবে। 5-এর মাথায় 4 পদ মানে কি, 25 × 25 তোমার 625। ওকে, অর্থাৎ এই 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 5 × 5 × 5 × 5। তোমরা দেখো 5 5 25, এটাও 5 5 25, 25কে 25 দিয়ে গুণ করলে 625। আর 2 টু দি পাওয়ার 4 মানে কি, 4 বার গুণ, 2 × 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ 625/16 কোথায় আছে দেখো, 625/16, এই দেখো এখানে আছে অপশন এ। এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো 30 টাকা প্রতি কেজি মূল্যের 12 কেজি চালের সঙ্গে 40 টাকা প্রতি কেজি মূল্যের 8 কেজি চাল মেশানো হলে তবে মিশ্রিত চালের প্রতি কেজি মূল্য কত হবে। তাহলে প্রথমে আগে দামটা দেখে নেবো। দেখো 30 টাকা কেজি, যার মূল্য কত 12, যার পরিমাণ কত 12 কেজি করে, তাহলে টোটাল দাম কত হয়ে যাবে, 30 × 12 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে দেখো 40 টাকা করে দাম ইন্টু ক কেজি, 8 কেজি। ওকে, এটা হলো টোটাল দাম। এখন দেখো প্রতি কেজি যেহেতু দাম চলেছে, তাহলে তোমার কাছে কত জিনিস আছে, দেখো এখানে 12 কেজি আছে আর এখানে আছে তোমার 8 কেজি, তাহলে 12 আর 8 কত হয়ে গেল, টোটাল হয়ে গেল তোমার 20 কেজি। ওকে, তাহলে পরে এই 20 দিয়ে ভাগ করলে পরে প্রতি কেজি দাম চলে আসবে। এখন দেখো এই গুণগুলো আমরা করবো না, যেহেতু এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, সুতরাং আমরা এই শূন্যটাকে প্রথমে বাদ দিয়ে দিতে পারবো। এটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও, এটাও বাদ দিয়ে দাও। তবে দেখো 2 আছে, এই 2কে 12 দিয়ে ভাগ করা যায়, 2কে এই 8 দিয়ে বা 4 দিয়ে যে কোনো একটাকেও ভাগ করা যায়, সুতরাং এই দুটোকে বাদ দিয়ে দেবো। তাহলে এই 2টার সঙ্গে এটা যদি মনে মনে কেটে যায়, তাহলে এটা হচ্ছে 6, আর এটা কাটছে না, তাহলে এটা হবে 4 দুগুণে 8। হ্যাঁ, একটা কথা মাথা রাখবে কিন্তু, এই এখানেও ভাগ যেতে হবে, এখানেও ভাগ যেতে হবে, দুই জায়গাতে যদি ভাগ যায় তবে কিন্তু এটা সম্ভব, নাহলে কিন্তু এইভাবে তোমরা কখনোই কাটাকাটি করতে পারবে না। যদি এটা কাটাকাটি করছে না মানে এটা ইলিগাল, ঠিক আছে। মানে তোমাকে কি করতে হবে, প্রথমে এখান থেকে মনে মনে ভাবতে হবে যে এখানে 12 আছে আর এখানে 8 আছে, তার মানে এর মধ্যে 2 আছে, এর মধ্যেও 2 আছে, সেই 2টা বাইরে কমন নিয়ে এই 2 আর নিচের 2 কাটাকাটি করতে হয়। তো আমি তোমাদের শর্টকাটে করার জন্য এটা বলে দিচ্ছি যে এখানে মনে মনে এখানেও ভাগ করে দেবে, এখানেও ভাগ করে দেবে, তাহলে তোমাদের সংখ্যাটার যে লেন্থ সেটা কমে যাবে। তাহলে 6 3 6 এখানে কত হয়ে যাবে, 18 প্লাস 4 4 16, দেখো নিচের 2টা চলে গেছে, তাহলে 16 আর এই 18 যোগ করলে যেটা হবে সেটা হবে তোমাদের অ্যান্সার। দেখো 6 আর 8, 8 আর 6 14 4, হাতে থাকে 1 2 আর 1 3, 34, অপশন ডি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো a/b = 3/4, b/c = 5/7 এবং c/d = 8/9 হলে a/d = কত। দেখো একটা জিনিস প্রথম মাথায় রাখবে, দেখো a বাই যদি b করি আমরা, b/c ইন্টু c/যদি d করি, তো দেখো c এর সঙ্গে c এর, b এর সঙ্গে b এর কাটবে, তবে a/d হবে। এবার শুধুমাত্র মানগুলো বসিয়ে দাও। দেখো এটার মান কত, 3/4, অর্থাৎ a/b এর মান কত, 3/4, আর b c এর মান কত, 5/7, ইস টু মানে হচ্ছে বাই, ওকে, ইন্টু c/d এর মান কত, 8/9। তাহলে এদিকে a পড়ে আছে আর এদিকে d পড়ে আছে, অর্থাৎ a/d মানে হচ্ছে ওটাই হচ্ছে a/d। ওকে, যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। কাটাকাটি করার চেষ্টা করো, 4 দুগুণে 8, 3 3 9, এটা কত থাকছে, 5 দুগুণে 10 আর নিচে থাকছে 3 7 21, অর্থাৎ 10:21। কোথায় আছে দেখো, 10:21, অপশন ডি, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো কোন সংখ্যার 20% মান 120 হলে সংখ্যাটার 120 মান কত। এটা একদম ইজি অঙ্ক, 1 সেকেন্ডের অঙ্ক। দেখো 20% মান বলে দিয়েছে 120, ঠিক আছে। তারপর তোমাকে জিজ্ঞাসা করছে কত, 120% মান কত। তাহলে দেখো এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ এখানে নিশ্চয়ই 6 দিয়ে গুণ করা হচ্ছে, তবেই 6 করে 120 হচ্ছে। তাহলে এখানে যদি 6 দিয়ে গুণ করো, তাহলে এপারেও 6 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 6 দিয়ে গুণ করলে যেটা অ্যান্সার আসবে সেটা হয়ে যাবে অ্যান্সার। দেখো তো 6 12 72, 720, এটা হয়ে যাবে অ্যান্সার ডি, এটা হচ্ছে কোশ্চেনের উত্তর। এরপর দেখো একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 95% হলে, দেখো এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে। তার মানে কি, বিক্রয় মূল্য তোমার যদি 100 টাকা হয়, তার 95% মানে কি, ক্রয় মূল্য তোমার 95 টাকা। ভালো করে বুঝবে এই জিনিসটা। তার মানে তোমার লাভ কত, লাভ হচ্ছে 5 টাকা। ওকে, লাভের শতকরা হার কত জিজ্ঞাসা করেছে। দেখো লাভের শতকরা হার মানে কি, যেটা লাভ সেটা উপরে লিখতে হয় আর ক্রয় মূল্যটাকে নিচে লিখতে হয়, কিন্তু বিক্রয় মূল্য না। কিন্তু এই জায়গাটা সবাই ভুল করে ফেলবে, বিক্রয় মূল্য লিখে ফেলে অনেকে। তাহলে এখানে আমরা 95 টাকা নিচে লিখবো ইন্টু 100। ওকে, কাটাকাটি করো, 5 19 95, অর্থাৎ 100/19 আসছে। 100 কত আসছে, 19। পূর্ণ ভাঙানোর চেষ্টা করো, 5 19 95, আর থাকছে কত, 5/19, অর্থাৎ 5 পূর্ণ 5/19। কিন্তু অপশনে দেখো 5 পূর্ণ 5/19 নেই, তাহলে 5 পয়েন্ট সামথিং হবে। দেখো এটা 4 আছে, এটা হবে না। এটা 4.75 আছে, এটা হবে না। এটা পুরোপুরি 5 আছে, এটা হবে না। অর্থাৎ 5 পয়েন্ট সামথিং হচ্ছে এটা, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার।
তুমি 5কে 19 দিয়ে ভাগ করে দেখবে 0.26ই আসবে। ওকে, ভাগ করার এটা দরকার নেই, অযথা তোমাদের সময় নষ্ট করা। ঠিক আছে, এগুলোই তোমাদেরকে এই ধরনের অপশন থাকলে পরে তোমাদেরকে একটু বুঝে নিতে হবে এই জিনিসগুলো। ওকে, একটি জামার ধার্য মূল্যের উপর 20% ছাড় দিলে তাতে 150 টাকা বেঁচে যায়, তবে জামাটার বিক্রয় মূল্য কত জিজ্ঞাসা করেছে। দেখো 20% মানেটা কি আগে বুঝে নাও। 20% মানে হচ্ছে তোমার 1/5। তার মানে কি, কোনো জিনিস যদি তোমার ধার্য করা হয় 5 টাকা, তাহলে তুমি তাতে 1 টাকা ছাড় দিচ্ছ। 1 টাকা যদি ছাড় দাও তাহলে পরে সেটা যেটা বিক্রয় মূল্য, ভালো করে বুঝবা, সেটা বিক্রয় মূল্য কত টাকা হয়ে যাবে, 1 টাকা কমে যাবে। অর্থাৎ 5 টাকা থেকে 1 টাকা কমে গেলাম, 4 টাকা হয়ে গেল। আর এখানে দেখো বলেছে একটি জামা ধার্য মূল্যের উপর 20% ছাড় দিলে তাতে 100 কতটা 150 টাকা বেঁচে যায়। ঠিক আছে, তাহলে জামাটির বিক্রয় মূল্য কত জিজ্ঞাসা করেছে। তার মানে এখানে বেঁচেছে কত, তার ডিসকাউন্টটা কত হয়েছে 1, অর্থাৎ এই 1-এর মানই হচ্ছে 150। তোমাকে তাহলে 4-এর মান বের করতে হবে, কারণ বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে 4-এর মান কি হবে, 4 দিয়ে গুণ করে দাও, 4 15 60 আর একটা শূন্য বসিয়ে দাও, 600 টাকা। দেখো অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো এ বি কে 2500 টাকা এবং সি কে এ বি কে 2500 টাকা এবং সি কে কিছু টাকা, অর্থাৎ বি কে 2500 টাকা দিয়েছে আর সি কে কত টাকা দিয়েছে তোমার জানা নেই। দুজনকে কি করেছে, 7% বার্ষিক সরল সুদের হারে 4 বছরের জন্য ধার দেয়। আচ্ছা, 4 বছর পরে এ সুদ হিসাবে 1120 টাকা পায়, তবে এ সি কে কত টাকা ধার দিয়েছে সেটা জিজ্ঞাসা করেছে। দেখো বি কে তো আমার জানা আছে, তাহলে বি কে আগে ধার দেওয়ার জন্য কত টাকা সুদ পাই সেটা দেখে নিই। বি কে দেখো 2500 টাকা ধার দিয়েছিল, কত পার্সেন্ট হারে, 7% হারে। ক বছরের জন্য, 4 বছরের জন্য। বাই নিচে 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে কত আসছে দেখো, আসছে আমার 4 25 100 আর 7 দিয়ে গুণ করলে 700, অর্থাৎ বি কে দিয়ে 700 টাকা সুদ পেয়েছে। তাহলে বি কে দিয়ে যদি 700 টাকা সুদ পায় আর টোটালে সুদ কত পেয়েছে 1120 টাকা, তাহলে 1120 টাকা যদি টোটালে সুদ পায় আর বি এর কাছ থেকে যদি 700 টাকা সুদ পায়, তাহলে নিশ্চয় 0 5 আর একটা 7 আছে কয় 11, সরি 5 বলছি, 0 আর এটা বিয়োগ করলে 2 হবে, সরি, আর 7 আছে কয় 11 4 11, অর্থাৎ 420। অর্থাৎ সি এর কাছ থেকে যেটা সুদ পেয়েছে সেটা হচ্ছে 420 টাকা, আর বি এর কাছ থেকে কত পেয়েছে 700 টাকা। এই দুটো সুদের অনুপাত করো। ঠিক আছে, এই দুটো সুদের অনুপাত করে কথা আসছে দেখো 7 0 0 ইস্টু 4 2 0। এই সুদের যেটা আমরা অনুপাত করি সেটাই হয়ে যাবে আমাদের মূলধন অনুপাত, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, কেন হবে, কারণ এই ক্ষেত্রে যেহেতু কি বার্ষিক সরল সুদের হার এবং সময় যেহেতু এক, সেই জন্য আমাদের যেটা সুদের অনুপাত হবে সেটাই হয়ে যাবে আমাদের আসলের অনুপাত। দেখো কাটাকাটি করার চেষ্টা করে, এটা শূন্যের সঙ্গে এটা শূন্য কেটে দিলাম। আমরা কয় দিয়ে কাটছি দেখো, 7 দিয়ে কাটছি, 7 10 70, 6 7 42। এখনো দেখো কাটবে, সরি এই চিহ্ন দিয়ে না, এটা সমান চিহ্ন হবে। 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে বি এর কাছে যদি 5 টাকা থাকে তাহলে সি কে ধার দিয়েছিল কত টাকা, 3 টাকা। কিন্তু বি এর কাছে কত টাকা ধার দিয়েছিল 25 টাকা, অর্থাৎ এই 5-এর মানই হচ্ছে 2500 টাকা। 5-এর মান যদি 2500 টাকা হয় তাহলে 1-এর মান কত হবে, 1-এর মান 5 5 2500 টাকা, অর্থাৎ 500 টাকা হবে। অর্থাৎ 1-এর মান হলো কত টাকা, 500 টাকা। আমাদেরকে বের করতে হবে কিসের মান, 3-এর মান, কারণ সি কে 3 টাকা ধার দিয়েছিল। তো 3-এর মান কত, 3 5 1500 টাকা। অপশন কোথায় আছে দেখো, অপশন ডি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো কিছু মূলধনের বার্ষিক 3% সরল সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 101.50 টাকা হলে একই মূলধনের 3 বছরের 3% সুদের হারে 2 বছরের সরল সুদ কত হবে এটা জিজ্ঞাসা করেছে। তো দেখো এখানে তোমার যেটা সুদের যেটা আর কি হার সেটা হচ্ছে 3%। তার মানে কি 100 টাকা যদি তোমার কাছে থাকতো তাহলে সেটা বেড়ে হয়ে যেত 103 টাকা। আবার দ্বিতীয় আরো একই হতো, 100 থেকে 103 হতো। এখন এটাকে আমি কম্পাউন্ডিং করছি 2 বছরে, সেজন্য গুণ করব, তাহলে 10000 হবে। এটা গুণ করবে কিভাবে দেখো, এই 3 আছে 3 আছে না, 3 3 9 09 লিখে নাও, আর এই 103 সঙ্গে যে কোনো একটা 3 যোগ করে নাও। এই 103 এর সঙ্গে উপরে 3 অথবা এই উপরের 103 এর সঙ্গে নিচের 103 যোগ করো, তাহলে কত হবে 106। দেখো এইটা এই দুটো গুণ করে দেখবে এটাই চলে আসবে অটোমেটিক্যালি। ঠিক আছে, এটা গুণ করার একটা ট্রিক। ঠিক আছে, দেখো এখন তাহলে এইটা হচ্ছে আমার আসল আর এইটা হচ্ছে সময় চক্রবৃদ্ধি, মানে সুদ আসল, এটা সুদ আসল হলো। তাহলে এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ যে এদের যেটা গ্যাপ সেটাই হচ্ছে তাহলে আমার সুদ। সুদ কত, এখানে 10,000 আছে, এখানে 10,609 টাকা আছে, তাহলে আমার সুদ হয়ে গেল কত, শুধুমাত্র 609 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, সুদ পেয়ে গেলাম। এখন দেখো সুদের মান কিন্তু এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে 10150 দেওয়া আছে, অর্থাৎ এই 609-এর মানই হচ্ছে 101.50। একের মান কত, একের মান হচ্ছে 101.50
বাই নিচে 609। আমাদেরকে আসল বের করতে হবে। তাহলে আসল কত? আসল হচ্ছে এটা। তাহলে আসল মানে কত? 10,000-এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে 10,000-এর মান কত হয়ে যাবে? 10,000 মান হয়ে যাবে 101.50 ইন্টু 10,000, 1 2 3 4টে শূন্য বাই নিচে 609। তাহলে এটা হয়ে গেল আমার আসল। এখন কি বলেছে যে 3% হারে 2 বছরের সরল সুদ বের করতে হবে। তাহলে দেখো আমরা আসল কত? আসল হচ্ছে 101.5 ইন্টু 10,000 বাই নিচে 609, এটা হলো আসল। তাহলে আসলের সঙ্গে 3% হারে, সেজন্য 3/100 ইন্টু ক বছরের জন্য? 2 বছরের জন্য আমরা সুদ নিচ্ছি, সেই জন্য এটা 2 দিয়ে গুণ করে দিলাম। ওকে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের সরল সুদ। এখন দেখো কাটাকাটি করার চেষ্টা করো। 1 2 1 2 কেটে দিলাম। এই 3 দিয়ে এখানে স্পষ্ট কেটে যাচ্ছে। 3 2 6 0 আর 3 3 9, অর্থাৎ 203 হচ্ছে। আর এই 2 এর সঙ্গে যদি এইটা গুণ করে দেখো 101 টাকা, তাহলে 101 টাকা, 101 টাকা বলছি, সেটা 101 টাকা 50 পয়সা। তার ডবল কত? 2 দিয়ে গুণ করলে দেখো 203 টাকা হয়ে যাবে। অর্থাৎ এইটার সঙ্গে আমরা এইটা যখনই গুণ করবো, অর্থাৎ এইটার সঙ্গে এইটা যখনই গুণ করবো, এই দুটো মিলে কত হয়ে যাচ্ছে? 203 টাকা। তাহলে এই 203 টাকাটা এই 203 টাকার সঙ্গে কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো তোমার থাকছে কত? শুধুমাত্র 100 থাকছে। অর্থাৎ এই 100 টাকাটাই হচ্ছে আমাদের সুদ। তাহলে অপশন দেখো কোথায় আছে? অপশন সি। এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, একটু ক্যালকুলেশনটা কঠিন মনে হলো, সহজ। ঠিক আছে, একটু তোমরা এই জায়গাগুলো একটু দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। এ বি ও সি একা একটি কাজ যথাক্রমে 24, 6 ও 12 দিনে করে, তারা একসঙ্গে কাজটি কত দিনে করবে? ইজিলি ব্যাপার। 24, 6 আর 12 এদের লসাগু করে নেবো। লসাগু হচ্ছে 24, 24 একে 24, 4 6 24 আর 12 দুগুণে 24। তো তিনজনে যদি একসঙ্গে কত করে, তাহলে পরে এফিসিয়েন্সি কত হবে? 4 দিয়ে 6 রেখে 7, আর কত করতে হবে কাজ? 24, তাহলে 24/7 এটা হিসেবে অ্যান্সার। পড়ো 3 7 21, 21 আর 3 হচ্ছে তোমার 24, তাহলে 3 পূর্ণ 3/7, অপশন সি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 12টি মেশিনের প্রতিদিন 6 ঘন্টা চালিয়ে একটি ভর্তি রিজার্ভার খালি করে 15 দিনে, তবে প্রতিদিন 9 ঘন্টা চালিয়ে 12 দিনে ভর্তি রিজার্ভারটি খালি করতে কতগুলি মেশিন চালাতে হবে সেটা বলেছে। ওকে, দেখো এটার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে মানে M1T1/W1 M2 T2/W2। অর্থাৎ এম মানে হচ্ছে লোকের সংখ্যা বা মেশিনের সংখ্যা, টি মানে হচ্ছে টাইম, আর ডাব্লিউ মানে হচ্ছে কাজের পরিমাণ। দেখো দুই ক্ষেত্রে তোমাকে যেহেতু একই পরিমাণ কাজ করতে হবে, সুতরাং এইটার সঙ্গে এটা বাদ দিয়ে দাও প্রথমে, এটা আমাদের দরকার পড়বে না। ঠিক আছে, কারণ এদিকেও যে কাজের পরিমাণ হবে, এদিকেও কাজের পরিমাণ একই হবে, সেই জন্য ওটা কাটিয়ে দিলাম। দেখো প্রথম ক্ষেত্রে দেখো 12টা মেশিন। ঠিক আছে, টাইমটা কত? দেখো প্রতিদিন 6 ঘন্টা করে 15 দিন। ঠিক আছে, আর দ্বিতীয় ক্ষেত্রে কি আমাদেরকে মেশিনের সংখ্যা বার করতে হবে, M2 রেখে দিলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে সময় হচ্ছে 9 ঘন্টা করে প্রতিদিন 12 দিন চালাতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো এখান থেকে আমরা M2 মান বের করে নিলেই হয়ে যাবে। দেখো 12-র সঙ্গে 12 কেটে দাও, তাহলে আর কি কি থাকছে দেখো, 3 3 9, 3 দুগুণে 6, আর এই 3-এর সঙ্গে 15 কেটে দাও, 3 5 15, তাহলে এদিকে 2 আর 5 থাকছে, এদিকে সব কেটে গেছে। তার মানে M2 মান হচ্ছে 5 দুগুণে 10, অর্থাৎ অপশন সি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপর দেখো একটি ট্রেন 162 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম এবং 120 মিটার দীর্ঘ অন্য একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে যথাক্রমে 18 সেকেন্ড এবং 15 সেকেন্ডে, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো এটা একদম ডিটো একটা প্যাটার্নের কোশ্চেন। এই ধরনের প্রশ্ন তোমাদের এক্সামিনেশনে এসে থাকে, কিভাবে করবে সেটা দেখো। দেখো তো ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম 1-এর দৈর্ঘ্য, ঠিক আছে, এই দুটো দৈর্ঘ্য কত? দুটো দৈর্ঘ্য হচ্ছে 162, আর এই 162 মিটার যেতে কত সময় লাগে? 18 সেকেন্ড সময় লাগে। আর দ্বিতীয় ক্ষেত্রে কত? ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম 2 এর দৈর্ঘ্য, এটা কত? এটা হচ্ছে তোমার 120 মিটার। সেক্ষেত্রে যেতে সময় কত লাগে? সেক্ষেত্রে যেতে লাগে সময় লাগে 15 সেকেন্ড। অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা যদি এটা বিয়োগ করি, তাহলে দেখো ট্রেনের দৈর্ঘ্য অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যের উপর নির্ভর করছেই না, কার উপর নির্ভর করছে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের পার্থক্যের উপর নির্ভর করছে। তাহলে আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের পার্থক্য কত? এখানে 162, এখানে 120, তার মানে কত? 42। অর্থাৎ এই 42 মিটার যেটা যায় সেটা কত সেকেন্ডে? 18 মাইনাস 15 মানে 3 সেকেন্ডে যায়। 3 সেকেন্ডে যায় কত? 42 মিটার। আমরা যেটা বের করবো সেটা হচ্ছে যে কোনো একটা সেকেন্ডের বের করবো, হয় 18 সেকেন্ডের বের করবো, নাহলে 15 সেকেন্ডের বের করবো। ঠিক আছে, তো আমরা আগে এটার সঙ্গে এটা কাটাকাটি করে দেখো, 3 14 42, অর্থাৎ 1 সেকেন্ডে যায় 14 মিটার। 1 সেকেন্ডে কত যায়? 14 মিটার। ওকে, এখন আমরা 15 সেকেন্ডে বের করে নেবো। ঠিক আছে, তাহলে 15 সেকেন্ডে কত যায় সেটা বের করে নেবো। দেখো 15 সেকেন্ডে কত যায়? তাহলে 14 ইন্টু 15, 14 সঙ্গে 15 গুণ করো, 14 ইন্টু 15, 4 5 20, শূন্য হাত থেকে 2, 5 একে 5, 4 একে 4, 4 5 9, 9 2 11, 1 হাতে থেকে
এক এক একে এক একে 2 অর্থাৎ 210 মিটার যায়। ঠিক আছে, অর্থাৎ 15 সেকেন্ডে কত যায়? 210 মিটার। এটার মান কত আসলে? 210 মিটার। আর দেখো 15 সেকেন্ডে যে ট্রেনটা যায়, 15 সেকেন্ডে যে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করে, সেক্ষেত্রে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 120। আর এখানে যেটা বের হয়েছে, এটা 210, 20 লিখে ফেলেছি, 210। এই 210টা হচ্ছে প্ল্যাটফর্ম প্লাস দ্বিতীয় নাম্বার, প্ল্যাটফর্ম নাম্বার 2 প্লাস ট্রেনের দৈর্ঘ্য 210। আর এখানে দেখো P2 অর্থাৎ দ্বিতীয় নম্বর যে প্ল্যাটফর্ম, তার দৈর্ঘ্য 120 দেওয়াই আছে। আর দুজনের মধ্যে দৈর্ঘ্য কত? 210। আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 120। এটা বিয়োগ করলে পরে ট্রেনের দৈর্ঘ্য চলে আসবে 0, 2 আছে কয় 11, 9 11, অর্থাৎ 90 মিটার। এটাই হয়ে যাবে তোমাদের ট্রেনের দৈর্ঘ্য। অপশন কোথায় আছে দেখো? অপশন সি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। তুমি যদি মনে করো যে 18 সেকেন্ডে কত যায় সেটা বের করবো, সেটা বের করলেও হবে। 18 সেকেন্ডে যায় কত সেটা টোটাল বের করলে এখানে সেটা হয়ে যাবে প্রথম নম্বর প্ল্যাটফর্ম এবং ট্রেনের দৈর্ঘ্য। সেখান থেকে 162 মিটার অর্থাৎ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাদ দিলে ওই দেখবে একই অ্যান্সার আসবে 90 মিটার। এরপরে দেখো, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 24 কিমি ও স্রোতের অনুকূলে 36 কিমি যায় মোট 6 ঘন্টা, এবং স্রোতের প্রতিকূলে 36 কিমি ও স্রোতের অনুকূলে 24 কিমি যায় মোট 6 পূর্ণ 1/2 ঘন্টা, তবে স্রোতের গতিবেগ কত? দেখো এই অঙ্কটা কিন্তু খুবই বড় অঙ্ক একটা। ঠিক আছে, সহজে সমাধান করা কিন্তু যাবে না। দেখো আমি যদি মনে করি নৌকার বেগকে ইউ এবং স্রোতের বেগকে যদি ভি মনে করি, তাহলে প্রতিকূলে বেগ মনে হচ্ছে যোগ, প্রতিকূলে যোগ বলছে, অনুকূলে বেগ মানে যোগ, আর প্রতিকূলে বেগ মনে হচ্ছে কিন্তু বিয়োগ। এখন দেখো 24 কিমি স্রোতের প্রতিকূলে বলেছে। ঠিক আছে, তাহলে স্রোতের যেহেতু প্রতিকূলে যাচ্ছে, তাহলে এটা এই বেগটা হবে। আর যেটা অনুকূলে যাচ্ছে সেটা কোনটা হবে? ইউ প্লাস ভি। তাহলে 36 কিমি দেখো যায় যেটা, সেটা প্রতি অনুকূলে কত? ইউ প্লাস ভি দিয়ে ভাগ করলাম, তাহলে টাইম বেরাবে। প্লাস 24 কিমি যায়, সেটাকে আমরা কি দিই? প্রতিকূলে যেহেতু, তাহলে ইউ মাইনাস ভি দিয়ে ভাগ করবো। তাহলে এখানেও একটা টাইম বেরাবে, এখানেও একটা টাইম বেরাবে, কারণ এটা হচ্ছে ডিস্টেন্স আর এটা হচ্ছে বেগ। ডিস্টেন্সকে বেগ দিয়ে ভাগ করলে টাইম বেড়ে, আর এই দুটো টাইমের যোগফলই হচ্ছে কত? 6 ঘন্টা। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো স্রোতের প্রতিকূলে কত যায়? 36 কিমি প্লাস স্রোতের অনুকূলে কত যায়? স্রোতের অনুকূলে যায় 24 কিমি। 24 কিমি অনুকূল মানে হচ্ছে ইউ প্লাস ভি দিয়ে ভাগ করবো, আর প্রতিকূল মানে হচ্ছে ইউ মাইনাস ভি দিয়ে ভাগ করবো। সেক্ষেত্রে আমার ডিস্টেন্স টাইম কত লাগে? এত। এখন দেখো এই ইকুয়েশনটা কিন্তু সলভ করা অত সহজ না, সলভ করতে অনেক সময় লাগবে। তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে অপশন টেস্ট করার চেষ্টা করবো। ঠিক আছে, কিভাবে অপশন টেস্ট করবো? দেখো এই 36 আর 24 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা আমরা খোঁজার চেষ্টা করবো। দেখো 36 আর 24 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। 36কে ভাগ যায় এমন সংখ্যা দেখো কি কি হতে পারে? 9 হতে পারে, 4 হতে পারে, ঠিক আছে, 12 হতে পারে। ঠিক আছে, 24কে ভাগ যায় এমন সংখ্যা কি কি হতে পারে? এমন সংখ্যা হতে পারে তোমার 12 হতে পারে, আর 8 হতে পারে, 3 হতে পারে। ওকে, তো আমরা এই ইউ প্লাস ভি আর ইউ মাইনাস ভি এর মান এমন খুঁজবো যাতে এখানে যেটা দিয়ে ভাগ করবো এখানে যেটা দিয়ে ভাগ করবো যেন 6 চলে আসে। যেমন আমি এখানে দেখাচ্ছি, যেমন এখানে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে এটাকে 4 9 36 অর্থাৎ 4 আসছে। আর এখানে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে 12 দুগুণে 24। তাহলে দেখো 4 আর 2 দেখো 6 আসছে। আসছে কিনা দেখো, আবার বোঝাচ্ছি। 36কে আমরা এখানে আমরা কয় দিয়ে ভাগ করলাম? 9 দিয়ে। তো 9 দিয়ে ভাগ করি, কত আসছে? 4 9 36 অর্থাৎ 4 আসছে। ওকে, আর দ্বিতীয় ক্ষেত্রেটা এই 24 টাকা ইউ মাইনাস ভি এর মানটাকে আমরা মনে মনে করছি 12। তাহলে 12 যদি করি, 12 দিয়ে ভাগ যায়, দেখো 12 দিয়ে ভাগ করি তাহলে 24/12 ইকুয়াল কত আসছে? 2। অর্থাৎ এই 4 আর 2 6। দেখো প্রথম নম্বর ইকুয়েশনকে কিন্তু স্যাটিসফাই করে যাচ্ছে, কিন্তু দ্বিতীয় নম্বর ইকুয়েশন কি স্যাটিসফাই করবে? সেটাই হচ্ছে ব্যাপার। দেখো 9 দিয়ে 24কে যদি এখানে ভাগ করি তাহলে হচ্ছে 24/9। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো দ্বিতীয় ক্ষেত্রে কত আছে? 12 আছে। 12 দিয়ে ভাগ করে তাহলে হচ্ছে 36/12। তাহলে 3 12 36, কিন্তু 9 দিয়ে ভাগ করা যায় না। সুতরাং এখান থেকে কেটে দিতে আমরা ক্যালকুলেশন করি 6/1/2 কখনোই আসবে না। সুতরাং আমরা যেটা এতক্ষণ ধরে করলাম আর কি, ক্যালকুলেশন করলাম, সেটা কিন্তু অ্যান্সার হতে পারে না। ঠিক আছে, তো এবার কি করবো আমরা সেটা দেখো। আমরা অন্য কিছু ভাববো। দেখো এই 36 ইউ প্লাস ভি, 36/ইউ প্লাস ভি যেটা আছে সেইটাকে এই মানটাকে আমি 12 ভেবে নিলাম। ঠিক আছে, আর এই দ্বিতীয় মানটাকে আমি ভেবে নিলাম 8। ঠিক আছে, দেখো এবার 8 দিয়ে যদি 24কে ভাগ করি তাহলে 3 8 24, 3 আসবে, আর 12 দিয়ে ভাগ করলে কত আসবে? 3 12 36। অর্থাৎ এখানে কত আসছে? সরি, এই জায়গাটা আমি ভুল করেছিলাম একটু আগেরটাতে। এটা 3 12 36, অর্থাৎ 3 আর 2 5 আসছে 6, অর্থাৎ ওটা স্যাটিসফাই এমনি করতো না। ওকে, ওই জায়গাটা আমি তোদের একটু ভুল করে দিয়েছি। ওকে, ওটা 6 হবে না, ওটা 5 আসতো, অর্থাৎ প্রথম সমীকরণ দিয়ে স্যাটিসফাই করতো না। তো যাই হোক, এমন সংখ্যা তোমাদেরকে বাঁচতে হবে যেটা দুটো সমীকরণ পেয়ে যেন স্যাটিসফাই করে। এটা হচ্ছে মুদ্রা কথা। ঠিক আছে, আর নাহলে তোমাকে বসে বসে সমাধান করতে হবে। ইউ প্লাস ভি এর মান বের করতে হবে, ইউ মাইনাস ভি এর মান আলাদা করে কিন্তু বের করতে হবে। এখানে দেখো আমি ইউ প্লাস ভি এর মান নিলাম, ইউ প্লাস ভি এর মান নিলাম 12, আর ইউ মাইনাস ভি এর মান নিলাম কত? 8। দেখো 12 দিয়ে ভাগ করলে 3 12 36, তাহলে আসছে কত? 3। আর এখানে 8 দিয়ে ভাগ করলে 3 8 24, আর 3 আর 3 6। আর দ্বিতীয় নম্বরে যদি 12
আর এখানে 8 যদি বসাও দেখবা 6.1/2 চলে যাবে, অর্থাৎ এটাকেও স্যাটিসফাই করে যাবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ইউ প্লাস ভি এর মান 12 আর ইউ মাইনাস ভি এর মান 8 হবে, যার মধ্যে এটা হচ্ছে নৌকার বেগ আর এটা হচ্ছে স্রোতের বেগ। এখন আমাকে কি পেতে হবে বলো, এখানে স্রোতের বেগ পেতে হবে। স্রোতের বেগ মানে হচ্ছে দুটোকে যোগ, দুটোকে যোগ বলছি, দুটোকে থেকে বিয়োগ, মানে সরি প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ বাই 2, অর্থাৎ 12 মাইনাস 8/2। আর যদি নৌকার বেগ বলতো তাহলে 12 আর 8 যোগ করে 2 দিয়ে ভাগ করতাম। দেখো 12 থেকে 8 বাদ দিলে আসছে 4, 4কে 2 দিয়ে ভাগ করো তাহলে 2 দুগুণে 4, অর্থাৎ 2 কিমি পার আওয়ার। এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। অর্থাৎ এখানে কিছু করার নয়, তোমাকে হয় পুরোটার সমাধান করতে হবে, নাহলে এইখানে এমন মান তোমাকে, মানে তোমার এটা নলেজে থাকতে হবে বা তোমার এটা বুদ্ধি, মানে সম্পূর্ণটা তোমার উপর নির্ভর করবে যে এই দুটো এমন সংখ্যা বসাতে হবে যেন দুটো ইকুয়েশনকে স্যাটিসফাইড করে। সেটার জন্য অবশ্যই একটু সময় লাগবে, কিন্তু হিট অ্যান্ড ট্রায়াল করলে দেখবে তুমি কিছুক্ষণের মধ্যেই প্র্যাকটিস থাকলে পেরে যাবে, ঠিক আছে? আর নাহলে পুরোটাই সমাধান করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। আর তোমরা যারা পুরোনো ভিডিওগুলি দেখোনি, পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার আছে উইথ প্র্যাকটিসের, তারা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও।